আছে, আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের ফাইনালের লাস্ট নিউরাল নেটওয়ার্ক। ওকে, সো তাহলে একটু দেখে আসি আমরা কি কি শিখলাম। আমরা ফাইনালের ফার্স্ট টপিক ছিল প্রবাবিলিটিস, তাই না? একদম প্রথমে আমরা দেখছি প্রবাবিলিটিস। ওকে, তারপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা প্রথম মেশিন লার্নিং মডেল, সেটাকে আমরা বলতেছি নাইভ বায়াস। আচ্ছা, ফাইন। তারপরে আমরা দেখলাম একটা সেকেন্ড মেশিন লার্নিং মডেল, সেটাকে আমরা কি বলতেছি? লিনিয়ার রিগ্রেশন। এই লিনিয়ার রিগ্রেশন কিসের জন্য? এই লিনিয়ার রিগ্রেশন হচ্ছে সকল রিগ্রেশন প্রবলেমের জন্য। তারপরে আমরা ক্লাসিফিকেশনের জন্য একটা মডেল দেখলাম, সেটাকে আমরা বলতেছি লজিস্টিক রিগ্রেশন। এটার নামে যদিও রিগ্রেশন আছে, বাট এটা আসলে একটা ক্লাসিফিকেশন মডেল। ওকে, সো এইটুকু আমরা পড়ছি। এখন আমাদের আরেকটা টপিক বাকি আছে, যেটা আমরা আজকে পড়বো, সেটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আজকে এবং নেক্সট ক্লাস মানে ওয়েডনেসডে তো আমরা এটি পড়বো, নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, সো এটা আসলে একটা ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, মানে আপনারা হয়তো নাম শুনে বুঝতেছেন, এই নিউরাল নেটওয়ার্ক হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। তো নিউরাল নেটওয়ার্ক আসলে দুই ক্লাসের পড়ার জিনিস না। হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক হচ্ছে একটা সি, একটা সাগর। এই সাগরে আসলে অনেক কিছু আছে। আমরা খালি সাগরের মানে সারফেসটা স্ক্র্যাচ করব। হ্যাঁ, আমরা জাস্ট নিউরাল নেটওয়ার্কের বেসিক আইডিয়াটা দেখবো। তারপরে নিউরাল নেটওয়ার্ক আসলে আরো অনেক কিছু আছে। ইনফ্যাক্ট আমাদের কিছু কোর্সই আছে, একটা ইলেকটিভ কোর্স আছে, কোর্সটার টপিকই হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। আর অনেক কিছু আছে। আমরা জাস্ট ইন্ট্রোডাক্টরি আইডিয়া দেখবো নিউরাল নেটওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, সো এবার নিউরাল নেটওয়ার্কে যাওয়ার আগে আপনারা এই কথাগুলো মনে হয় শুনছেন, তাই না? মেশিন লার্নিং আর ডিপ লার্নিং শুনছেন না? মেশিন লার্নিং আর ডিপ লার্নিং। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে ডিপ লার্নিং। হ্যাঁ, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং, ডিএল। তো আমরা কি এটার পার্থক্য জানি যে মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর পার্থক্য কি, বা আসলে কোনো পার্থক্য আছে কি? তারা কি সেম জিনিস নাকি তাদের মধ্যে ডিফারেন্স আছে? হ্যাঁ, মানে রাইট, দুইটা জিনিস। এক হচ্ছে আমরা অনেক সময় মেশিন লার্নিং ডিপ লার্নিং কথাটা আসলে ইন্টারচেঞ্জেবল ইউজ করি। হ্যাঁ, অনেক সময় এটা হয় মানে ইউটিউবে বা বিভিন্ন জায়গায় ডিপ লার্নিং বলতে আসলে মেশিন লার্নিং এর বোঝাচ্ছে, বাট এটা আসলে সেম না। হ্যাঁ, মেশিন লার্নিং আর ডিপ লার্নিং এর মধ্যে পার্থক্য আছে। তো একটা জিনিস আমরা অনেক হয়তো বুঝি, ডিপ লার্নিং মেবি সাম সর্ট অফ অ্যাডভান্সড থিং। মেশিন লার্নিং হচ্ছে ধরেন এটা, মেশিন লার্নিং হচ্ছে ধরেন বিল্ডিং ব্লক, তার উপরের কোনো কিছু একটা হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে? সো এখন আমি যেটা বলতেছি এটা মনে রাখবেন সারা জীবনের জন্য। ডিপ লার্নিং মানে এইখানে একটা নিউরাল নেটওয়ার্ক আছে, এটাই পার্থক্য। ঠিক আছে? তো আমরা আজকের আগ পর্যন্ত যা পড়ছি সবই হচ্ছে মেশিন লার্নিং। আজকে যখন আমরা নিউরাল নেটওয়ার্ক পড়া শুরু করব, এইটা হচ্ছে ডিপ লার্নিং। সো ডিপ লার্নিং অনেক রকম হতে পারে, বাট যখনই কোথাও ডিপ লার্নিং কথাটা আছে, তার মানে এইখানে একটা না একটা নিউরাল নেটওয়ার্ক আছে। হ্যাঁ, সেটা আপনি যদি চোখে দেখেন তাও আছে, যদি চোখে নাও দেখেন তাও আছে। যেমন ধরেন আবার আমরা এলএলএম এ ফেরত যাই। এলএলএম হচ্ছে একটা ডিপ নেটওয়ার্ক, ডিপ নিউরাল নেটওয়ার্ক। তার মানে এখানে অবশ্যই একটা নিউরাল নেটওয়ার্ক আছে। হ্যাঁ, যে কোনো ডিপ লার্নিং মানে সেখানে কোথাও না কোথাও নিউরাল নেটওয়ার্ক আছে। আচ্ছা, এই টপিকটা আমরা একটু পরে আবার ব্যাক করব, যে এলএলএম এ নিউরাল নেটওয়ার্ক কিভাবে আসছে সেখানে আমরা আবার ব্যাক করব। আপনারা মনে হয় ল্যাবে নিউরাল নেটওয়ার্ক পড়ে ফেলছেন। আচ্ছা, ঠিক আছে, ভালো। আমরা ক্লাসে একটু মানে আরেকটু ফর্মালি দেখবো নিউরাল নেটওয়ার্কে। আর আর তারপরে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে এইরকম। হ্যাঁ, ধরেন এই পুরোটা, হ্যাঁ, এই পুরো সার্কেলটা হচ্ছে এআই। এই পুরো সার্কেলটা হচ্ছে এআই। এই সার্কেলে ধরেন এই এই যে ব্লু পার্টটা, হ্যাঁ, এই ব্লু পার্টটা হচ্ছে মেশিন লার্নিং। এর ভেতরে আবার একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং, এরকম। হ্যাঁ, সো এআই হচ্ছে ফুল সেট, ফুল সেটটা হচ্ছে এআই। এআই এর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে নন মেশিন লার্নিং, যেটা হচ্ছে ধরেন আপনার এ স্টার সার্চ, আলফা বিটা প্রোডিকশন। তো এআই এর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং। ঠিক আছে? এই ডিপ লার্নিং এর মধ্যে আবার অনেক কিছু আছে, যেমন ধরেন আপনার হয়তো এনএলপি নাম, এনএলপি হচ্ছে ডিপ লার্নিং এর একটা সাবসেট। তারপরে ধরেন কম্পিউটার ভিশন, কম্পিউটার ভিশন হচ্ছে ডিপ লার্নিং এর একটা সাবসেট, এন্ড সো অন। ঠিক আছে? এরকম হচ্ছে ডিপ লার্নিং। আচ্ছা, পুরোটা হচ্ছে এআই, আর একটা সাবসেট হচ্ছে মেশিন লার্নিং, তারও একটা সাবসেট হচ্ছে ডিপ লার্নিং, আর একটা সাবসেট হচ্ছে এনএলপি বা কম্পিউটার ভিশন। এইটা কিছু বা ধরেন আবার এই এনএলপির আবার একটা সাবসেট হচ্ছে এলএলএম। হ্যাঁ, এই এনএলপির আবার একটা সাবসেট হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটা মূল আইডিয়া পাইলাম যে আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক পড়তেছি, এটাই হচ্ছে ডিপ লার্নিং। হ্যাঁ, আমরা যে ডিপ লার্নিং এর কথা বলতেছি সেটাই আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক দিয়ে বুঝতেছি। সো এখন আমরা একটু দেখি নিউরাল নেটওয়ার্ক জিনিসটা কি। সো নিউরাল নেটওয়ার্কে যাওয়ার আগে আমরা লাস্ট ক্লাসে কি দেখে আসছি সেখানে একটু ব্যাক করি, লজিস্টিক রিগ্রেশন। এই লজিস্টিক রিগ্রেশনের সাথে নিউরাল নেটওয়ার্কের মানে অনেক মিল আছে। ইনফ্যাক্ট নিউরাল নেটওয়ার্ক জিনিসটা আসলে লজিস্টিক রিগ্রেশন থেকেই আসছে। লজিস্টিক রিগ্রেশন কেমন ছিল? লজিস্টিক রিগ্রেশন ছিল প্রথম ধাপে, মানে ধরেন আপনার একটা ফিচার আছে। হ্যাঁ, আপনার ফিচার হচ্ছে এক্স, একটা ফিচার।
প্রথমে কি করি, আমরা ধরে নেই যেহেতু একটা ফিচার আছে তাহলে জিনিসটা কিরকম হবে, w0 প্লাস w1 x, তাই না? যদি একাধিক ফিচার থাকতো x1 আর x2 তখন কি করতাম, w1 x1 প্লাস w2 x2 এরকম কিছু একটা করতাম। তো একাধিক ফিচার দরকার নেই, আমরা ধরেন একটা ফিচারই থাকি। ধরেন আমাদের একটা ডিভাইসের একটা ফিচার আছে, সো আমরা প্রথমে কি করি, z w0 প্লাস w1 x, তাই না? এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি করি মনে আছে, সিগময়েড। সেকেন্ড স্টেপে আমরা কি করি, আমরা লজিক বের করি। লজিক কিভাবে বের করি, সিগময়েড অফ z, সিগময়েড অফ z ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, তাই না? আর থার্ড স্টেপে কি আমরা কি করি, কম্পেয়ার করি। কম্পেয়ার করি যদি সিগময়েড অফ z গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.5 হয়, তার মানে আমাদের আউটপুট হবে কত, 1, এলস আমাদের আউটপুট হবে, ঠিক আছে? সো এই জিনিসটার নাম কি, এটা আমি আগেও বলছি আবার বলি, এই জিনিসটার নাম হচ্ছে লজিক। সো আসলে মূলত স্টেপ হচ্ছে এই দুইটা। হ্যাঁ, তিন নাম্বারটা জাস্ট কম্পেয়ার, আসলে মূল স্টেপ কোনটা, এই দুইটা। আচ্ছা ঠিক আছে। সো প্রথম স্টেপে আমরা কি করতেছি বলেন তো, এই জিনিসটা আসলে আমরা একটা সাম করতেছি না। এই যে w0 প্লাস w1 x, এটাকে কি বলে, ওয়েটেড সাম। কতটা শুনছেন আপনারা আগে, ওয়েটেড সাম। আচ্ছা, প্রথম স্টেপে আমরা সাম ইউজ করছি, সেকেন্ড স্টেপে আমরা কি ইউজ করছি, সিগময়েড। তো দেখেন তো, আমি এই জিনিসটা যদি ছবির মাধ্যমে দেখে, হ্যাঁ ফিগার রেখে দেখে, তাহলে দেখেন তো জিনিসটা এরকম হবে না। এই যে দেখেন এইটা, এটাকে আমরা বলতেছি একটা সামার, মানে সাম করে, হ্যাঁ সামার সিজন না, সাম করে। সো এই ফাংশনটা মানে এই ফাংশনটা বেসিক্যালি এই ফাংশনটা, হ্যাঁ। তো এখানে ইনপুট কি কি থাকবে, এখানে ইনপুট থাকবে ফিচার। তো আপনার এই যে x এখানে ইনপুট। এখন দেখেন আমরা কি এখানে খালি x নিচ্ছি, x কে আমরা কি দিয়ে গুণ করতেছি, w1 দিয়ে। সো এটাকে আমরা মাল্টিপ্লাই করলাম w1 দিয়ে। আর কি আছে, আর আছে একটা w0। দেখেন তো তাহলে কি বোঝা যাচ্ছে এই সামারটা আসলে কি করতেছে, সামারটা ইনপুট হিসেবে নিচ্ছে x কে, কিন্তু শুধু x কে নিচ্ছে না, x কে আবার সে কি দিয়ে মাল্টিপ্লাই করতেছে, w1 দিয়ে। তাহলে এই সামারের একটা পার্ট হচ্ছে w1x, আরেকটা ইনপুট কি দেখেন তো, w1। সো দুইটা ইনপুট আছে, w1x আর w1। আর এটা একটা সামার মানে কি, সে কি করে, সাম করে। তাহলে মাঝখানে কি বসবে, প্লাস। সো দেখেন এবারটা কি হয়ে গেছে। তাহলে এই সামারের আউটপুটকে আমরা কি লিখতে পারি, সেট। বলেন এটা কি বোঝা গেছে, ঠিক আছে? আরেকবার বলবো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটা সামার নিছি, সামারের কাজ কি, সামারের কাজ হচ্ছে তার যত ইনপুট আছে সবগুলো কি সে সাম করে, এই জন্য তার নাম হচ্ছে সামার। সে সবগুলো ইনপুটকে সাম করে। তার একটা ইনপুট হচ্ছে x, কিন্তু এই x টা আবার w1 দিয়ে গুণ হয়ে আসে। তাহলে একটা ইনপুট হচ্ছে w1 ইনটু x, আরেকটা ইনপুট হচ্ছে w0। তো সে একটা সামার, তাহলে সে সাম করে, তাহলে সে একটা ইনপুট নিচ্ছে w0 আর একটা ইনপুট হচ্ছে w1 ইনটু x, তাহলে তার আউটপুটটা কি হবে, w0 প্লাস w1x। সো এই জিনিসটাই হচ্ছে সামার। তার মানে সামার ফাংশনের আউটপুট হচ্ছে আমাদের z, যেটা আমাদের দরকার ছিল। সো ওকে, আমরা এখানে z পাইলাম। সেকেন্ড স্টেপটা কি, সেকেন্ড স্টেপটা হচ্ছে একটা সিগময়েড ফাংশন। তাহলে এখন আমরা আরেকটা ফাংশন নিই, সিগময়েড। এই সিগময়েড কি করে, এই সিগময়েড হচ্ছে z কে ইনপুট হিসেবে নিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের লজিক। তো দেখেন এখানে যে জিনিসটা আমরা এভাবে ম্যাথমেটিক্যালি লিখছি, সেই জিনিসটা এখন আমি একটা ফিগারের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। তো দেখেন এই সিগমেন্টটা করে কি, এই সিগমেন্ট হচ্ছে যে কোনো একটা ইনপুট নেয়, নিয়ে এইটাকে আউটপুট দেয়। এটাই তো আমাদের দরকার ছিল। সো এখানে তাহলে কি আছে, এখানে আমরা এই সামারের আউটপুট হচ্ছে z, যেটা আমরা প্রথম স্টেপে পাইছিলাম, আর এই সিগময়েডের আউটপুট হচ্ছে আমরা যে লজিকটা চাই সেই লজিকটা। আচ্ছা, সো এখন যদি একাধিক ফিচার থাকে তখন কিরকম হবে চিন্তা করেন। ধরেন আপনার এখন ফিচার হচ্ছে তিনটা, x1 x2 x3, তিনটা ফিচার আছে। এখন চিন্তা করেন এই ছবিটা একই রকম থাকবে, জাস্ট ইনপুট চেঞ্জ হয়ে যাবে। বলেন তো কিরকম হবে এখন ইনপুট, বলেন। এখন আপনার ফিচার হচ্ছে তিনটা, তাহলে আপনার সামারে ইনপুট কয়টা হবে, তিনটা প্লাস একটা, কারণ w0 তো আছে। সো দেখেন একটা w0 তো থাকবে, ঠিক আছে? তারপরে এবার খেয়াল করেন এখানে কি ছিল, x, কেন, কারণ আমাদের ফিচার একটা ছিল। সেই x আবার কি দিয়ে গুণ হয়ে আসে, w1 দিয়ে। এখন আমাদের ফিচার হচ্ছে তিনটা, x1 x2 x3। তাহলে দেখেন তো জিনিসটা এরকম হবে না, x1 সেটা কি দিয়ে গুণ হয়ে আসবে, w1 দিয়ে। x2 সেটা কি দিয়ে গুণ হবে, w2 দিয়ে। x3 সেটা কি দিয়ে গুণ হবে, w3 দিয়ে। ঠিক আছে? এই হচ্ছে সামারের আউটপুটটাকে আমরা কি বলবো, সেট। তারপরে কি করতে হবে, এটাকে সিগময়েড দিয়ে পাস করতে হবে। এই সিগময়েড দিয়ে পাস করার পরে যে আউটপুট পাবো সেটাকে আমরা কি বলবো, লজিক। তারপরে এই লজিকটাকে আমরা কম্পেয়ার করব, ঠিক আছে? এখানে আসলে আর কোনো ফাংশন নাই, এখানে হচ্ছে একটা ম্যানুয়াল কম্পেয়ার। এই লজিক যদি 0.5 এর উপরে হয় তাহলে আউটপুট হচ্ছে 1, এই লজিক যদি 0.5 এর নিচে হয় তাহলে আউটপুট হচ্ছে 0 বা প্রেডিকশন হচ্ছে 0। ঠিক আছে? সো আমরা আসলে এইভাবে গ্রাফিক্যালি জিনিসটাকে দেখাই, হ্যাঁ, যেটা আমরা যদি ম্যাথমেটিক্যালি দেখতেছিলাম, এটাকে আমরা চাইলে গ্রাফিক্যালি
হাউ ক্যান ইউ শো এ লজিস্টিক রিগ্রেশন ইউজিং এ ফিগার। আপনাদের 2 মার্কের কোশ্চেন বলতে পারে যে লজিস্টিক রিগ্রেশনটাকে একটা ফিগারের সাথে দেখো, এই ফিগার, এক্স্যাক্টলি এই ফিগার। আচ্ছা ঠিক আছে, সো আমরা লজিস্টিক রিগ্রেশন দেখলাম। এখন মানে হোয়াই আমরা নিউরাল নেটওয়ার্ক করতেছিলাম, সেখানে এই জিনিসটা আমরা কেন করলাম? ফিগারটা মনে রাখেন, হ্যাঁ, যে একটা সামার থাকে, একটা সিগময়েড ফাংশন থাকে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, হ্যাঁ, আচ্ছা এখানে আমি একটু পরে বলি। সো এই ডান পাশের ফিগারটা জাস্ট খেয়াল রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নিউরাল নেটওয়ার্কের দিকে আসি। আচ্ছা এবার আমরা নিউরাল নেটওয়ার্কের দিকে আসি। আচ্ছা এই কথাটা আপনারা শুনছেন কিনা যে নিউরাল নেটওয়ার্ক আসলে হিউম্যান ব্রেইনের উপর ভিত্তি করে বানানো, শুনছেন না কথাটা? নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা এই নিউরন কথাটা আগে কোথায় শুনছি? বায়োলজিতে, মনে আছে? নিউরন কথাটা আগে কোথায় শুনছি? বায়োলজিতে, হ্যাঁ। আচ্ছা একটু কথাটা আসলে মানে ইটস নট ট্রু, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্ক আসলে হিউম্যান ব্রেইনের উপর বেস করে বানানো না। আমরা এটা বলি, এটা বলতে সুন্দর লাগে, হ্যাঁ, অনেক ইনটিউটিভ লাগে, বাট দ্যাটস নট ট্রু। আসলে হিউম্যান ব্রেইনের সাথে নিউরাল নেটওয়ার্কের অনেক পার্থক্য আছে, এটা কোনোভাবেই সেম না, বাট জিনিসটা শুনতে ভালো লাগে। আচ্ছা সো দেখেন, একটু মনে রাখবেন, এখন আমি যে জিনিসটা বলতেছি এটা আসলে নট ট্রু। আমরা এইভাবে বলি, এটা বুঝতে সহজ সেই জন্য, বাট আসলে নিউরাল নেটওয়ার্ক হিউম্যান ব্রেইনের উপর মডেল করে বানানো না, হ্যাঁ। আমি এখন যে কথাটা বলবো এটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা সো দেখেন আমাদের ব্রেইন কিভাবে কাজ করে। সো ধরেন আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা ব্যথা পেলে কিভাবে বুঝি। আচ্ছা ব্যথা বাদ দেন, সো ধরেন আমার হাতে মশা কামড় দিয়েছে, তাই না? মশা কামড় দিলে আমরা অটোমেটিক কি করি? কিভাবে একটা বাড়ি দিই, তাই না? এটাকে কি অ্যাকশন বলে মনে আছে? রিফ্লেক্স অ্যাকশন। এটাকে কি বলে? রিফ্লেক্স অ্যাকশন। মশা কামড় দিলে আমি সাথে সাথে হাতে বাড়ি দিই। তো দেখেন জিনিসটা আসলে দুই স্টেপে হয়। আচ্ছা আরেকটা বলি, মশা কামড় দিলে আমরা সাথে সাথে বাড়ি দিই। আচ্ছা ধরেন কোনো কারণে আমার হাতে এখানে লাগলো, আমি কি এখন ব্যথা টের পাবো? খেয়াল করেন, মশা কামড় দিলে আমি ব্যথাটা টের পাই, সাথে সাথে এখানে একটা বাড়ি দিই, কিন্তু আমার হাত ধরে কথা বলতে গিয়ে এখানে লাগলো, এটাকে কি আমি খুব সিরিয়াস কিছু একটা ভাবি? দুইটাই কিন্তু ব্যথা পাইছে, তাই না? বাট মশার কামড়টা আমার একটা রিফ্লেক্স অ্যাকশন ট্রিগার করে, এখানে বাড়ি লাগলো, এটা আমার রিফ্লেক্স অ্যাকশন ট্রিগার করতেছে না। দুইখানেই কিন্তু আমি ব্যথা পাইছি, এই ব্যথাটা কম, এজন্য আমি কিছু করি। মশার কামড়টা বেশি, এজন্য আমি কিছু একটা করছি। আরেকটা চিন্তা করেন, ধরেন কোনো কারণে একটা ছুরি থেকে আমার হাত কেটে গেল, এই জিনিসটা কি রিফ্লেক্স অ্যাকশন হবে না? আমার এখানে আসলে আমি অ্যাক্টিভলি এখানে কিছু একটা করব। ছুরি লেগে হাত কেটে গেছে মানে কি অনেক ব্যথা পাইছি। তো দেখেন ব্যথার প্রকার, ব্যথা কি কম পাইছি না বেশি পাইছি, সেইটার উপর বেস করে আমি আসলে আমার ডিসিশনটা নিই। এইখানে লাগলে আমি কিছুই করব না। মশার কামড় দিলে আমার একটা রিফ্লেক্স অ্যাকশন হবে। ছুরি দিয়ে হাত কেটে গেলে আমি তখন ইমিডিয়েটলি কিছু একটা করব, হয়তো ব্যান্ডেজ করব বা হসপিটালে যাব, কিছু একটা করব। তো দেখেন জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এইটা হচ্ছে আপনার রিসেপ্টর, এটা হচ্ছে আপনার নার্ভ সিস্টেম, সে হচ্ছে রিসিভ করে, ওকে? সো দুইটা দিক দেখি, ধরেন প্রথমে এটা হচ্ছে মশার কামড়, এখানে হচ্ছে আপনার মশার কামড় ইনপুট আসলো, আর এখানে হচ্ছে আপনার ধরেন যে এখানে বাড়ি লাগলো সেটা ইনপুট আসলো। তারপরে হয় কি যে এখান থেকে একটা আউটপুট বের হয়, এই আউটপুটটা কত সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ। দেখেন এখানে হচ্ছে মশার কামড়, আর এখানে হচ্ছে আমার কোন এটাকে বাড়ি দিয়েছে, এটা কি হবে? এটা একটা ওয়েট দিয়ে গুণ হবে, এটা একটা ওয়েট দিয়ে গুণ হবে। এখন বলেন যেটা হচ্ছে মশার কামড়, হ্যাঁ, সেটা আসলে খুব বেশি স্ট্রং। আর ধরেন যেখানে হচ্ছে আমার এখানে ধরেন হচ্ছে স্মল, এটা অল্প কিছু একটা। সো দেখেন আসল কাজটা হচ্ছে এই ডব্লিউ, হ্যাঁ। এই ডব্লিউটা যদি এখানে অনেক ছোট, হ্যাঁ, ধরেন এটা হচ্ছে অনেক ছোট, এই জন্য আমরা এখানে টেরও পাই না। আর যখন মশা কামড় দেয় তখন ধরেন এই ডব্লিউটা একটু বড়। তো তাহলে কি হচ্ছে দেখেন, ইনপুট কিন্তু দুইখানে আসছে, এখানেও ইনপুট আসছে, এখানেও ইনপুট আসছে। এখন এই আউটপুটটা কত তার উপরে আসলে ডিপেন্ড করতেছে সবকিছু। ধরেন এই আউটপুটটা হচ্ছে 0.2, আচ্ছা ধরেন 0.6, আর এই আউটপুটটা হচ্ছে 0.2। তো যে জিনিসটা হয় আসলে, হ্যাঁ, এই যে এখানে যে সিগময়েডটা আছে, এইটা আসলে সিগময়েডের ভেতর দিয়ে পাস করে, হ্যাঁ। ধরেন আমি এক্সাক্ট ভ্যালু লিখি, এইখানে দেখেন যখন আপনাকে একটা মশা কামড় দিচ্ছে, হ্যাঁ, এই ভ্যালুটা দেখবেন সিগময়েডের বাইরে দিয়ে, সিগময়েড দিয়ে পাস করার সময় ভ্যালুটা হবে হচ্ছে সে 0.6। আর এই যে জেড যখন -2, এই ভ্যালুটা যখন সিগময়েড দিয়ে বের হবে তখন ভ্যালুটা ধরুন হবে হচ্ছে 0.3। সো দেখেন এইখানে আসলে কিন্তু মূল বিষয়টা আছে, হ্যাঁ। যখন আপনার সিগময়েড দিয়ে পাস করার পরে ভ্যালুটা হচ্ছে 0.6,
তো আপনার একটা থ্রেশহোল্ডের উপরে চলে গেছে জিনিসটা, তো তখন আপনার ব্রেন এটাকে একটা পেইন হিসেবে রেজিস্টার করবে। আমার কথাটা কি বোঝা গেছে? যখন ভ্যালুটা একটা থ্রেশহোল্ডের উপরে চলে গেছে তখন আপনার ব্রেন এই জিনিসটাকে একটা পেইন হিসেবে রেজিস্টার করবে এবং এইখানে কিছু একটা হবে। যখন আপনার ভ্যালুটা একটা থ্রেশহোল্ডের নিচে আসে তখন আপনার ব্রেন জিনিসটাকে পেইন হিসেবে রেজিস্টার করবে না এবং এইখানে আসলে কোনো অ্যাকশন হবে না। বোঝা যাচ্ছে জিনিসটা কিভাবে আসলে আমার ব্রেইনের সাথে রিলেটেড। সো যে কাজটা আমরা আসলে এই লজিস্টিক রিগ্রেশনে করে আসছি, এই একই একই টাইপের কাজ আসলে আমাদের ব্রেইনও হয়। হ্যাঁ, প্রত্যেকটা ইনপুট, নার্ভাল যে ইনপুট আছে, ইনপুটগুলো তো আমাদের ব্রেইনে আসে নার্ভের থ্রুতে। আমরা আসলে এই জিনিসটাকে মানে এই জিনিসটা আমরা আসলে অ্যাক্টিভলি নোটিস করবো কিনা সেটা ডিপেন্ড করে সিগন্যালটা কতটা স্ট্রং। সিগন্যালটা যদি উইক হয় তখন এটা সিগময়েডে পাস করার পরে খুবই লো হয়ে যাবে। সিগন্যালটা যদি একটু স্ট্রং হয় তখন এটা সিগময়েডের বাইরে, সিগময়েডে পাস করার সময় একটু স্ট্রং হয়ে যাবে। এখন ধরেন জিনিসটা হচ্ছে মশা কামড়, জিনিসটা হচ্ছে আপনার ছুরি দিয়ে হাত কেটে গেছে। সো তখন ধরেন এই ভ্যালুটা কি হবে, অনেক হাই হবে। ধরেন এটা হচ্ছে 10, তখন দেখবেন যে এই ভ্যালুটা 0.6 না হয়ে গেছে 0.9। তো এখন জাস্ট আর নোটিস করাও না, এখন আপনার মানে এত বেশি ভ্যালুটা যে আপনি এখন বুঝবেন যে না আমি আসলে সিরিয়াস রকমের ব্যথা পেয়েছি, আমার এখন আসলে কিছু একটা করতে হবে। বুঝতে পারছেন? তো আসলে দেখেন এই লজিস্টিক রিগ্রেশন কাজটা যেরকম করতেছে পুরো জিনিসটা হচ্ছে আসলে মানে পুরো জিনিসটাকে আমরা চাইলে আমাদের হিউম্যান ব্রেনের সাথে মডেল করতে পারি। সো আবার যদি বলি একটা ইনপুট আছে, হ্যাঁ ইনপুট কিন্তু দুইখানি আছে, মশা কামড় হোক, ছুরি দিয়ে কেটে যাওয়া হোক, ছোট কিছু একটা ব্যথা হোক, সবই একটা ইনপুট আছে। সেই ইনপুটটা সিগময়েডের ভেতর দিয়ে পাস করবে কিনা সেটার জন্য বিষয়। যদি অনেক বড় হয়ে পাস করে তখন আমরা অ্যাকশন নিব, যদি অনেক ছোট হয়ে পাস করে তখন আমরা অ্যাকশন নিব। তো এইটাকে আমরা বলি আসলে এই যে সিগময়েড যেটাকে বলতেছি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেশন। হ্যাঁ, এটা আসলে ডিটারমাইন করে যে আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে কিনা। এই জন্য এইটাকে আসলে বলে অ্যাক্টিভেশন ফাংশন। এটাকে কি বলে? অ্যাক্টিভেশন ফাংশন। এই সিগময়েড ফাংশনটা আসলে ডিটারমাইন করে দেয় যে আমাদের আসলে ব্রেন অ্যাক্টিভ হবে কিনা। খুব ছোট কিছু একটার জন্য আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে না, খুব বেশি কিছু একটার জন্য আমাদের ব্রেন অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এখন এই জিনিসটা আসলে শুধু ব্রেন না, হ্যাঁ মানে শুধু ব্যথা না, ব্যথা তো ধরেন বোঝা যায়, এটা আসলে আমাদের কোনো অনেক ভাবে হয়। হ্যাঁ, যেমন ধরেন আমরা ফ্রেন্ডরা কথা বলার সময় অনেক সময় একজন আরেকজনকে একটু মানে জোক করে কথা বলি না, তো এই জোকে আমরা সবসময় অফেন্স নিই না। হ্যাঁ, ধরেন কেউ একটু আমাদের নিয়ে কোনো একটা জোক করছে, আমরা এখানে আসলে অফেন্স নিই না। কিন্তু কোনো সময় অনেক সময় এমন হয় না যে কোনো একটা পার্টিকুলার জোকে আমরা আসলে অফেন্স নেওয়া শুরু করি। তো এই জিনিসটা আসলে অ্যাক্টিভেশন। হ্যাঁ, স্মল জোক যেগুলো আছে সেগুলো আসলে বা স্মল ব্যান্টার যেগুলো আছে সেগুলো আসলে খুব ছোট ভ্যালু হয়ে আসে। তো সেগুলো আসলে আমাদের ব্রেনকে মানে আমাদের ব্রেনের যে পার্টসটা এই আমাদের এই অপমান নিয়ে কাজ করে সেটাকে আসলে অ্যাক্টিভ করে। কিন্তু যখন কেউ একটু বড় রকমের কোনো একটা কথা বলে বসে তখন আসলে আমাদের ওই পার্টটা আসলে অ্যাক্টিভ হয়ে যায়, তখন আমরা আসলে এটা অফেন্সিভ করা শুরু করি। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেছে? তো দেখেন আসলে এই সিগমেন্ট জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট, বা এই অ্যাক্টিভেশন ফাংশন আসলে খুব ইম্পর্টেন্ট। এই আসলে ডিটারমাইন করে আমাদের ব্রেন যে কোনো একটা ঘটনায় রিঅ্যাক্ট করবে নাকি করবে না। হ্যাঁ, এটাকে আমরা অনেক সময় বলি কি ফায়ার করা। জিনিসটা আপনি এভাবে চিন্তা করতে পারেন, সিগময়েড হচ্ছে আপনার একটা পিস্তল থাকে না, পিস্তলের ট্রিগারের সাথে বাঁধা আছে। সো সিগময়েডের ভ্যালুটা যদি খুব ছোট হয় ট্রিগারে টান করে না, সো গুলি বের হয় না। বাট পিস্তলের বা এই সিগময়েডের ভ্যালুটা যদি খুবই বড় হয় তখন ট্রিগারে টান করে আর গুলি বের হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা এজন্য বলি ফায়ার করা। কখন অ্যাক্টিভেশন ফায়ার করতেছে, কখন ফায়ার করতেছে না। খুব ছোট ভ্যালুর জন্য ফায়ার করে না, খুব বড় ভ্যালুর জন্য ফায়ার করে। আমার কথা কি বুঝা গেছে? সো এই জিনিসটাকে আমরা আসলে এখন নিউরাল নেটওয়ার্কে নিয়ে আসবো। হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে পুরো জিনিসটা, এই যে এইখানে যে জিনিসটা আমরা রাখছি, এই পুরো জিনিসটা, এইটাকে এখন আমরা একটা নাম দেব। এটাকে আমরা এখন থেকে বলবো নিউরন। হ্যাঁ, সো এই জন্য আমি জিনিসটা বললাম। তো আসলে ফুলি একটা লজিস্টিক রিগ্রেশন হচ্ছে একটা ওয়ান। হ্যাঁ, এই জিনিসটা বলার জন্য আমরা আবার লজিস্টিক রিগ্রেশনে ফেরত গেলাম। তো এই পুরো জিনিসটা একটা ইনপুট থাকবে, সেটা প্রথমে একটা সামারের ভেতর দিয়ে পাস হবে। সামারের ভেতর দিয়ে পাস হওয়ার পর এটা একটা অ্যাক্টিভেশন ফাংশনে যাবে, যেটা আমরা এখানে সিগমা লিখছি। এই অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুটটা হবে আমার নিউরনের। তো একটা নিউরনে আসলে কয়টা পার্ট থাকে? একটা নিউরনে আসলে মনে রাখবেন দুইটা জিনিস। আমরা এরপরে থেকে একটা নিউরন একটা গোলা দিয়ে আঁকবো, আর সবসময় মনে রাখবেন একটা নিউরনের মধ্যে দুইটা জিনিস ছিল। প্রথমে কি ছিল? একটা সামার ছিল, যে হচ্ছে সবগুলো ইনপুটকে সাম করেছে। এইটাই কিন্তু শেষ না, মনে রাখবেন এখানে জাস্ট আমাদের নার্ভাল সিস্টেম জাস্ট আমাদের ব্রেনে ইনফরমেশনটা পৌঁছাইছে। তারপরে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। সো সেকেন্ড পার্টটা কি হবে? একটা অ্যাক্টিভেশন ফাংশন। সো একটা নিউরনের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা সামার থাকে যে ইনপুটগুলোকে কালেক্ট করে পুরো একটা সিগন্যাল ব্রেনে পৌঁছায় দেয়, আর সেকেন্ড পার্ট হচ্ছে একটা অ্যাক্টিভেশন ফাংশন যে আসলে ডিসাইড করে আমি এই সিগন্যালের জন্য রিঅ্যাক্ট করব নাকি করব না। ঠিক আছে, এটাকে এখন থেকে আমরা বলবো নিউরন।
কম হয় ফায়ার হবে না, যদি খুব বেশি হয় তখন ফায়ার হবে। So, তার মানে যখন আমরা এখন থেকে যদি এরকম কিছু দেখাই, হ্যাঁ x, তারপর আমরা ধরেন এই যে একটা গোলা দিয়ে দেখাবো, তার মানে আপনি আসলে বুঝবেন এটা আসলে একটা গোলা না, এই গোলার মধ্যে আসলে দুইটা জিনিস ছিল। এই গোলার মধ্যে কি ছিল, এই x প্রথমে একটা সামারের ভেতরে পাস হয়েছে, এই সামারে একটা w নট ছিল, তারপরে সেটা কি গেছে একটা অ্যাক্টিভেশনের মধ্যে দিয়ে গেছে। এই আউটপুটটা হচ্ছে এই, ঠিক আছে? মনে রাখবেন আসলে যেখানে আমরা একটা গোলা দিয়ে দেখাচ্ছি সেটা আসলে একটা, সেটা আসলে দুইটা ফাংশন, একটা সামার ফাংশন এবং তারপরে একটা অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা এক্সাম্পল দেখে আসি। সো দেখেন তো তাহলে এটা পারা যাবে কিনা। তো ধরেন আপনাকে বলছে x equal to 3, x equal to 3, হ্যাঁ এটা একটা নিউরনের ভেতরে পাস হলো, আপনাকে বের করতে বলছে আউটপুট কত। ঠিক আছে, কোশ্চেনটা বুঝা গেছে? একটা x equals to 3 এই জিনিসটা একটা নিউরনের ভেতরে ঢুকলো, আপনার কোশ্চেন, আমাদের কোশ্চেন হচ্ছে এটার আউটপুট। তো আসলে আমাদের কি করা লাগবে, আসলে আমাদের চিন্তা করা লাগবে জিনিসটা হচ্ছে এরকম, x equals to 3, হ্যাঁ সেটা আসলে একটা নিউরন না, আসলে একটা সামারের ভেতরে ঢুকবে। তারপরে সেটা কি হবে, একটা অ্যাক্টিভেশন, সিগময়েড অ্যাক্টিভেশন হবে, সিগময়েডের ভিতরে পাস হবে। তারপরে যেটা পাবো সেই আউটপুটটা আমরা জানতে চাচ্ছি। ওকে, সো এখন আমরা এখানে মানে এগুলো w0 w1 কত বলা আছে আমরা জানি না, ধরলাম w0 বলা আছে 1 আর w1 বলা আছে 2। এখন তাহলে বের করা যাবে না আউটপুট কত হবে, কিভাবে বের করব বলেন? সামারের আউটপুট কি, সামারের আউটপুট হচ্ছে z, z কেমনে বের করব, z w0 প্লাস w1 x, তার মানে w0 কত বলা আছে 1 প্লাস w1 বলা আছে 2, তাহলে হচ্ছে 2 ইনটু x বলা আছে 3, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে 7। ঠিক আছে, এই জেডটা তারপর কিসের ভেতর দিয়ে পাস হবে, একটা সিগময়েডের ভেতর দিয়ে পাস হবে। তাহলে এরপর আমাদের বের করতে হবে সিগময়েড অফ 7, সিগময়েড অফ 7 কত, 1 ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার -7, এই জিনিসটা। হ্যাঁ, সো এটার আউটপুট কত আমি জানি না, ধরেন আমি ধরলাম এটার আউটপুট হচ্ছে কত, 0.8, হ্যাঁ হয়তো ভুল আছে আমি জানি না কত, ধরেন 0.8। সো তাহলে এইখানে ভ্যালুটা হবে কত, 0.8, এই ভ্যালুটা আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে ধরেন আমরা এখান থেকে a লিখি। সো বলেন যদি একটা নিউরনের আউটপুট জানতে চাই, এটাকে আমরা এখান থেকে লিখতে পারবো, ইজি। আপনার মনে রাখতে লাগবে একটা সামেশন ছিল, তারপরে একটা হচ্ছে সিগময়েড ছিল, এই হচ্ছে একটা নিউরন। আচ্ছা, আমরা এখনো নিউরাল নেটওয়ার্কে যাইনি, আমরা আসলে কোথায় আছি এখন, একটা নিউরনে আছি। হ্যাঁ, একটা নিউরন একটা নেটওয়ার্ক না, আমরা নেটওয়ার্কে একটু পরে যাব, আমরা আগে এখনো নিউরনের মধ্যে আছি। হ্যাঁ, আগে নিউরনটা বুঝি, তারপরে আমরা নেটওয়ার্কটা বুঝি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন বলেন তো তাহলে একটা নিউরনের ভিতরে কি আছে, একটা সামেশন আছে, তারপরে একটা অ্যাক্টিভেশন আছে, একটা সামেশন আছে, একটা অ্যাক্টিভেশন আছে। আচ্ছা, সামেশন নিয়ে আসলে কিছু বলার আছে, সামেশনটা খুবই সিম্পল তাই না, জাস্ট অনেকগুলো জিনিসকে ওয়েটেড সাম করা, এই জন্য আসলে আর কিছু বলার নেই। সো আমাদের আসলে এখন কোন জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, অ্যাক্টিভেশন। হ্যাঁ, আমরা এখানে বলতেছি অ্যাক্টিভেশন, আমরা আসলে কয়টা অ্যাক্টিভেশন করছি, একটা সিগময়েড তাই না, আমরা সিগময়েডটা করে আসছি, আমাদের আরো এক দুইটা অ্যাক্টিভেশন জানা লাগবে। হ্যাঁ, শুধু সিগময়েড দিয়ে সবসময় কাজ হবে না, আমাদের আসলে আরো কিছু অ্যাক্টিভেশন জানা লাগবে। তো এই পার্টটার মধ্যে মানে এই পার্টটা ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা একটু কয়েকটা অ্যাক্টিভেশন ফাংশন দেখে আসি। সো একটা আমরা দেখছি সিগময়েড, আমরা আরো এক দুইটা দেখে আসবো। হ্যাঁ, আচ্ছা আমরা একটু স্লাইড এখানে কতগুলো বলা আছে। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ছবি দিয়ে আপনার দেখানো আছে, এই ছবিটা একটু দেখেন, এই ছবিটা আসলে আমরা যখন যা বললাম সেটাই দেখানো আছে। হ্যাঁ, এই যে দেখেন একটা নিউরন, এখানে আসলে একটা নিউরন দেখানো আছে তাই না, প্রথমে একটা সামার, তারপর একটা অ্যাক্টিভেশন আছে। এই সামারে দেখেন ফিচার কয়টা, তিনটা তাই না, x1 x2 x3, আর উপরে দেখেন কি লেখা আছে, b। বলেন তো এই b জিনিসটা কি, ওয়েট। হ্যাঁ, w0, রাইট, আমরা এতদিন w0 বলছি, এই ফিগারে কোনো কারণে b দেওয়া আছে, তাতে কি কোনো সমস্যা আছে? আপনারা জানেন যে একটা কি থাকা লাগবে, একটা w0 থাকা লাগবে, এখানে w0 না বলে p বলা আছে, ওর ক্ষেত্রে যদি c বলা থাকে কোনো সমস্যা আছে? একই জিনিস। আচ্ছা ঠিক আছে, সেটা গেল। তারপরে
তারপর হচ্ছে জেড বের হইলো, এই জেডটা তারপরে কোথায় যাবে, একটা অ্যাক্টিভেশনের ভেতর দিয়ে যাবে, অ্যাক্টিভেশনের আউটপুট হবে এক্স। ঠিক আছে, এই এটা হচ্ছে আমাদের টোটাল নিউরনের আউটপুট। আচ্ছা একটা কথা বলি, আমরা সবাই দুনিয়ার সবাই আমরা এটাকে বলি নিউরন, আর আপনাদের তান্ত্রিক রেজাল্ট বলে পারসেপট্রন। সো পরীক্ষায় কোশ্চেন কি করবে আমি জানি না, যদি কোশ্চেন পারসেপট্রন হয় আপনি শুনবেন একটা নিউরনের কথা বলা আছে। ঠিক আছে, স্যার কেন জানি জিনিসটাকে পারসেপট্রন বলতে পছন্দ করে, কোনো সমস্যা নেই, যদি পরীক্ষা বলে একটা নিউরন আঁকো নিউরন আঁকবে, যদি বলে একটা পারসেপট্রন আঁকো একটা নিউরন আঁকবে, এটা সেম জিনিস। আচ্ছা এখানে আপনারা একটু নিউরাল নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন, এটা আমি একটু পরে রাখবো। হ্যাঁ এখনো এখানে আমরা আসবো না, আমরা একটু পরে আসবো, আমাদের আরো কিছু জিনিস আসলে পড়াশোনা করা লাগবে। তারপরে এখানে আসি। সো যেটা আমি বলতেছিলাম যে নিউরনে আর কি করার আছে, সামেশন কিছু করার নেই, সামেশন আমরা সবাই জানি, অ্যাক্টিভেশনটা আসলে আমাদের করতে হবে। হ্যাঁ সো অ্যাক্টিভেশন আমি বললাম যে আমরা এতদিন পর্যন্ত কি দেখে আসছি, সিগময়েড অ্যাক্টিভেশন। ওকে, এখানে প্রথমে আমরা সিগময়েডের কথা লিখছি। তো দেখেন সিগময়েডটা যেটা আমরা দেখে আসছি সেটাই না, সিগময়েড কি করে 1 ডিভাইডেড বাই 1 প্লাস, আচ্ছা এখানে একটা ভুল আছে। হ্যাঁ বলেন কি ভুল আছে, ই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ এখানে ভুল আছে, আমি এটা ঠিক করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মনে রাখেন হ্যাঁ যে এই ভ্যালুটা কিন্তু ভুল, এটা কেন ভুল আমি বুঝলাম না। 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, হ্যাঁ সিগময়েড হচ্ছে এরকম, সিগময়েড হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, মাইনাস আছে কিন্তু ই টু দি পাওয়ার x দিলে হবে। আচ্ছা ঠিক আছে, এই সিগময়েডটা ভুল আছে বুঝাই। তো এবার বলেন, আমরা আগের ক্লাসে দেখছিলাম সিগময়েডের ডেরিভেটিভ কি মনে আছে, এটা তো সিগময়েড, লজিস্টিক রিগ্রেশনে আমরা সিগময়েডের ডেরিভেটিভ বের করছিলাম না, সিগময়েডের ডেরিভেটিভ হচ্ছে সিগময়েড অফ x ইনটু 1 মাইনাস সিগময়েড অফ x। সো যে ভ্যালুটা সেইটা ইনটু 1 মাইনাস সেই ভ্যালুটা। সো যদি আপনার x হয় 0.3 তাহলে সিগময়েড প্রাইম অফ x কত হবে, প্রথমে বুঝবে যে ভ্যালুটা আছে তাই বলেছে, যদি সিগময়েড অফ x এর 0.3 তাহলে সিগময়েড প্রাইম অফ x হবে যা আছে তাই 0.3 ইনটু 1 মাইনাস 0.3। ঠিক আছে, বা বেসিক্যালি হচ্ছে 0.3 ইনটু 0.7। তো দেখেন এই কথা এখানে লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন সিগময়েড ফাংশন কিরকম 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x, এই পার্টটা একটু ভুল আছে। তারপরে ডেরিভেটিভ কি সিগময়েড অফ x ইনটু 1 মাইনাস সিগময়েড অফ x। ওকে ঠিক আছে, এটা আমরা করছি। আমরা নিচেরটা দেখি। হ্যাঁ আমাদের জন্য আসলে মোর ইন্টারেস্টিং ফাংশন হচ্ছে রেল। হ্যাঁ সিগময়েড জিনিসটা আসলে লজিস্টিক রিগ্রেশনেই চলে, নিউরাল নেটওয়ার্কে আমরা আসলে সিগময়েড ইউজ করি না, কেন ইউজ করি না এটা আমি একটু পরে দেখবো। নিউরাল নেটওয়ার্কে আমরা আসলে যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করি সেটা হচ্ছে রেল। রেল হ্যাঁ আচ্ছা, তো প্রথমে বলেন রেলুর মানে কি, এখানে রেলু ফাংশনটা লেখা আছে, কেউ কি আমাকে কথায় বলতে পারবে যে রেলু আসলে কি করে? আরো ভালো মতো বলেন কোন রেঞ্জের মধ্যে বা এক্স্যাক্টলি কোন রেঞ্জে নিয়ে আসে? না 0 আর 1 এর মাঝে না না এটা না, একটু ভালো মতো দেখুন, ভ্যালুটাকে পজিটিভ নন নেগেটিভ করে দেয়। ঠিক আছে, হ্যাঁ 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 ভ্যালুটাকে নন নেগেটিভ করে দেয়। দেখেন কি বলতেছে, ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ 0, x, ম্যাক্স অফ 0, x। তো x যদি পজিটিভ হয় তখন কত আসবে, x এর ভ্যালুটা আসবে, x যদি নেগেটিভ হয় তখন কত আসবে, 0 আসবে। সো আপনি যে ভ্যালুই দেন ভ্যালুটা কি হবে, নন নেগেটিভ একটা ভ্যালু হয়ে যাবে। যেমন আমরা একটু ট্রাই করি, ধরেন ভ্যালু অফ 7, ভ্যালু অফ 7 কত হবে, ম্যাক্স অফ 0 and 7, 0 আর 7 এর মধ্যে ম্যাক্সিমাম কোনটা, 7। ঠিক আছে, সো যে কোনো পজিটিভ নাম্বারের জন্য ওই নাম্বারটি আউটপুট হবে। এবার নেগেটিভ চিন্তা করি, ভ্যালু অফ -3 আর 0 এর মধ্যে কোনটা ম্যাক্স, 0। তো নেগেটিভ নাম্বারের জন্য ভ্যালু কত হবে, 0, পজিটিভ নাম্বারের জন্য ভ্যালু কত হবে, যা আছে তাই। বলেন সুবিধাটা কি বোঝা যাচ্ছে? এটা মাছ ইজি, এটা কম্পিউট করা কি মাছ ইজি। আগেটার মধ্যে তো একটা এক্সপোনেনশিয়াল ভ্যালু আছে, তারপরে সেটাকে আবার ডিভাইড করা লাগে, ঝামেলা। রেলুটা কিন্তু আমাদের জন্য খুবই ইজি, ইনফ্যাক্ট আমাদের হিসাব করাও খুবই ইজি। এই যে একটু আগে আমি যখন সিগময়েড ইউজ করতেছিলাম আমি বের করতে পারিনি, আমি বললাম যে ধরে নেই ভ্যালুটা হচ্ছে 0.8, কিন্তু রেলু থেকে আমার সেই কাজ করা লাগবে, রেলুতে আমরা আসলে মানে দেখেই বলতে পারবো। হ্যাঁ তো রেলু খুবই ইজি। আরেকটা কারণ হচ্ছে যে এই নেগেটিভ ভ্যালুগুলো মাঝে মাঝে আমাদের ঝামেলা করে। হ্যাঁ যখন কোনো ভ্যালু খুব নেগেটিভ হয়ে যায়, এটা আসলে আমাদের কম্পিউটার কি করে বলেন তো, এটা আপনারা মনে পাইথনে দেখছেন
যখন একটা ভ্যালু খুবই নেগেটিভ হয়ে যায় তখন আসলে পাইথনের ঝামেলা হওয়া শুরু করে। ঠিক আছে, পাইথন আসলে খুব স্ট্রং নেগেটিভ নাম্বার নিয়ে কাজ করতে পারে না, মানে নেগেটিভ নাম্বার নিয়ে হিসাব করাটাই তো ঝামেলা। তো এই জন্য আসলে ভ্যালুতে কিন্তু এই সমস্যাটা নেই, ভ্যালুতে কিন্তু কখনোই নেগেটিভ নাম্বার আসবে, হয় জিরো আসবে নাহলে কি আসবে, একটা পজিটিভ নাম্বার আসবে। বুঝতে পারছেন? সো এটা একটা সুবিধা। হ্যাঁ, আসলে এটা আমাদের ক্যালকুলেশনকে অনেক ইজি করে দেয়। সিগমাটা আমাদের ক্যালকুলেশন মাঝে মাঝে ঝামেলা করে, যখন খুবই বড় একটা নেগেটিভ নাম্বার আসে তখন একটা ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু ভ্যালুতে এই সমস্যাটা নেই, ভ্যালু সবসময় আমাদেরকে জিরো অথবা একটা পজিটিভ নাম্বার দেবে। আচ্ছা, এইবার এই কোশ্চেনটা যিনি আনসার দিতে পারবেন উনি একটা বোনাস মার্ক পাবেন, সেটা হচ্ছে ভ্যালুর ডিফারেন্স ডেরিভেটিভ কি হবে। ইন্টারে ডেরিভেটিভ করে আসছে তো, করে আসছে তো, বলেন ভ্যালু ফাংশনের ডেরিভেটিভ কত? কত বলছেন? হ্যাঁ, 0 of 1 যদি না বলতেন তাহলে আমার আসলে মানে সন্দেহ লাগতো যে আপনারা আসলে ইন্টারভিউ পাস করে আসছেন কিনা। তো এটা এক্সপেক্টেড আনসার 0 আর 1, বাট না, এটা আনসার মানে এইটা আনসার হলো যে আমি আপনাদেরকে কোশ্চেনটা করতাম না, আপনি বুঝতেছেন যে দিস উইল নট বি দ্য আনসার। বলেন এখনো সুযোগ আছে, যিনি বলতে পারবেন বোনাস মার্ক ভ্যালু এর ডেরিভেটিভ কত। এটা ইচ্ছা করে স্লাইডে লিখে নিই যাতে কেউ পরের স্লাইড চেক করে না বলতে পারে। আচ্ছা, না এটা না, না ট্রাস্ট মি, এটা না 0 আর 1 না, এটা দেখে মনে হচ্ছে 0 আর 1, বাট না, আসলে 0 আর 1 হবে না। আচ্ছা, এটা আসলে আপনাদের লিমিট করে আসা উচিত ছিল। হ্যাঁ, লিমিটেড চ্যাপ্টারটা আমরা এসএও মধ্যে 9.1 লিমিট, এটা আসলে আমরা ভালোমতো পড়ি না, ম্যাথগুলো করে বের হয়ে যায়, মনে আছে? এটা অনেক কিছু লেখা ছিল লিমিটের মধ্যে, ওগুলো আমরা অত ভালোমতো পড়ি নাই। এটা হচ্ছে তার ফল। আচ্ছা, আমরা আগে রেলু ফাংশনটা একটু দেখে আসছি। বলেন তো রেলু ফাংশনটা কি রকম হবে? এরকম হবে না? আগে রেলুটা দেখি, যদি আমরা একটু রেলু আঁকা ট্রাই করি, কি বলা আছে ম্যাক্স অফ 0, x। সো যদি এইটা যদি বের দিব তাহলে নেগেটিভ নাম্বারের জন্য সব নেগেটিভ নাম্বারের জন্য ভ্যালু কি হবে? 0 ই থাকবে, আর সব পজিটিভ নাম্বারের জন্য কি হবে? x হয়ে যাবে। কি রকম বলেন, এখন কি করে বলতে পারতেছেন একটা ফাংশনকে কখন ডিফারেন্সিয়েট করা যায়? প্রথম কথা, যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এটা কন্টিনিউয়াস ফাংশন। সেকেন্ড পয়েন্ট ছিল এই ফাংশনে কোনো চোক্ষা পয়েন্ট থাকা যাবে না, মনে আছে? একটা ফাংশনকে কখন ডিফারেন্সিয়েট করা যায়? প্রথম কথা, ফাংশনটা কন্টিনিউয়াস হইতে হবে, হ্যাঁ এটা কন্টিনিউয়াস ফাংশন। সেকেন্ড পয়েন্ট ছিল ফাংশনটায় কোনো চোক্ষা পয়েন্ট থাকা যাবে না, কোনো শার্প পয়েন্ট থাকা যাবে না। এই যে দেখেন রেলুতে একটা কি আছে, শার্প পয়েন্ট আছে। তো আসলে আনসার হচ্ছে রেলুকে ডিফারেন্সিয়েট করা যায় না, এটা হচ্ছে রেলুর প্রবলেম। রেলুর প্রবলেম হচ্ছে এই ফাংশনটা আসলে ডিফারেন্সিয়েবল না। বাট আপনি যদি আলাদাভাবে চিন্তা করেন, এই পার্টটা ডিফারেন্সিয়েট, হ্যাঁ এই পার্টকে ডিফারেন্সিয়েট করা যায়, এই পার্টকেও ডিফারেন্সিয়েট করা যায়। সমস্যাটা হচ্ছে এই যে এই জায়গায় এক্স্যাক্টলি জিরোতে গিয়ে রেলু আর ডিফারেন্সিয়েবল থাকে না, দ্যাটস দ্য প্রবলেম। রেলুর প্রবলেম কি? রেলু আসলে ডিফারেন্সিয়েবল না। বুঝতে পারছেন? আচ্ছা, যদি কারো, যদি এটা আমার পড়ার কথা নেই, ইন্টারভিউ করে আসার কথা, যদি কারো মনে হয় কেন চোখা পয়েন্টে ডিফারেন্সিয়েট করা যায় না, তার কারণ হচ্ছে আপনি যদি এই দিক থেকে আসতে থাকেন আপনার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে 1, আপনি যদি এই দিক থেকে আসতে থাকেন আপনার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে 0। এইখানে এসে আপনি বিপদে পড়বেন। এই জায়গার ঠিক পরে ভ্যালু হচ্ছে 1, এই জায়গা ঠিক আগে ভ্যালু হচ্ছে 0। বাট না, আসলে দুই দিক থেকে কি হইতে হবে? সমান হইতে হবে। সমান হয় না, এই জন্য আসলে চোখা পয়েন্টে ডিফারেন্সিয়েট করা যায় না। একই কথা, এর জন্য যে কোনো অ্যাবসলিউট ফাংশন আসলে নন ডিফারেন্সিয়েবল। অ্যাবসলিউট ফাংশন কি রকম হয়? এই যে এই পয়েন্টে ডিফারেন্সিয়েট করা যায় না। এইখানে ডেরিভেটিভ হচ্ছে পজিটিভ, এইখানে ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ, এখানে ডেরিভেটিভ কত? আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আসলে কোনো চোখা পয়েন্ট থাকলে, কোনো শার্প পয়েন্ট থাকলে ডিফারেন্সিয়েট করা যায় না। এটা এসএও মধ্যে 9.1 এ বলা ছিল। সো তাহলে আমরা একটু সমস্যা পড়ে গেলাম, সেটা হচ্ছে রেলুকে আবার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। এবং আমরা আসলে পড়ে আসছি যে যে কোনো মেশিন লার্নিং এর হার্ট হচ্ছে কি? গ্রেডিয়েন্ট। আমাদের গ্রেডিয়েন্ট নিতেই হবে। হ্যাঁ, আমরা এখনো গ্রেডিয়েন্টের জায়গায়, বাট আপনি আগে থেকেই জানেন এই নিউরাল নেটওয়ার্কে কোথাও না কোথাও আমাদেরকে ডিফারেন্সিয়েট করতেই হবে। এখন তো আমরা বিপদে পড়ে গেলাম। সিগমেন্টে তো আমরা ডেরিভেটিভ করতে পারতাম, ডিফারেন্সিয়েট করতে পারতাম, রেলুকে তো আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। তো এইটা সলভ করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন, যদি x 0 এর বড় হয় তখন তো কোনো সমস্যা নেই, যদি x 0 এর ছোট হয় তখনও সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে x 0 তে। তো আমরা এই জন্য করি কি, এই জন্য আমরা একটু মানে একটু সফটওয়্যারে চিটিং করি। হ্যাঁ, আমরা হচ্ছে একটা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন না নিয়ে আমরা একটা পিস বাই পিস ডিফারেন্সিয়েশন নিই। আমরা বলি যদি x 0 এর বড় হয় তখন রেলুর ডেরিভেটিভ হবে 1, ঠিক আছে? যদি x 0 এর ছোট হয় তখন রেলুর ডেরিভেটিভ হবে 0। এক্স্যাক্টলি 0 না, 0 পয়েন্টে গিয়ে তো এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। আমরা এখানে 0.5, ঠিক আছে? এক্স্যাক্টলি 0 হলে আমরা কত বলি? 0.5। আমার কথা কি বোঝা গেছে? এটা আমি লাস্টে দেখেন সেটা লিখছি। ইন প্র্যাকটিক্যাল কেসেস উই টেক ডেরিভেটিভ অ্যাজ 0 or 0.5 if x equals to 0। সো মানে যখন x 0 তে বড় তখন ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1, ঠিক আছে? 0 তে ছোট হলে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 হবে।
এক্স্যাক্টলি জিরোতে গিয়ে ডিফারেন্সিয়েট করা যায় না। যদি আমাদের ম্যাথে কখনো জিরো চলে আসে আমরা তখন কত নিব, ডেরিভেটিভ করে 0.5 নিব। ঠিক আছে, তো যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, দেখেন একটু কয়েকটা প্র্যাকটিস করি। ধরেন আপনাকে এরকম দেওয়া আছে, আপনাকে প্রথমে বের করতে বলছে ভ্যালু অফ 7, ভ্যালু অফ 7 কত হবে 7। আচ্ছা এবার ভ্যালু প্রাইম অফ 7 মানে এটা ডিফারেন্সিয়েশন বলেন কত হবে, কত হবে, একটু আগেই তো দেখে আসলাম 1 1, যেটা পজিটিভের জন্য ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 হয়। আচ্ছা তারপরে নেগেটিভের জন্য চাই ভ্যালু অফ -3, এটা কত হবে 0। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0, ভ্যালু প্রাইম অফ -3 এটা কত হবে 0। এইবার ভ্যালু অফ 0 কত হবে 0। এখন ভ্যালু প্রাইম মানে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তখন কত হবে, এটা আনডিফাইন, বাট আমাদের ম্যাথে তো আনডিফাইন রাখা যাবে না, আমরা এটাকে কত ধরে নেব 0.5। ঠিক আছে, সো এটা আসলে ম্যাথমেটিক্যালি কারেক্ট, হ্যাঁ এটা আসলে ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট, বাট এটা টাচ করে ইট ওয়ার্ক। এজন্য আমরা এটা এই একটা জায়গায় আমরা একটু ছাড় দিচ্ছি, হ্যাঁ কারণ রেলু ফাংশনটা এতই ভালো, ইটস টু গুড টু নট ইউজ। তো এই জন্য একটা ছোট প্রবলেমের জন্য কি আমরা এটাকে ইউজ করবো না, আমরা করবো একটু, আমরা ছাড় দেব, একটু ছাড় দিয়ে আমরা এটাকে ইউজ করবো। যেমন ধরেন জিনিসটা হচ্ছে অনেকটা ইয়ে মতো পাইয়ের মতো, হ্যাঁ পাইয়ের আসল ভ্যালু কত, আসলে ভ্যালুটাই মানে আপনার হচ্ছে এটা কোনো ভ্যালু নাই, তাই না, এভাবে চাইতেই থাকবে একটা করে। কিন্তু যে কোনো রিয়েল ইঞ্জিনিয়ারিং টাস্কে আপনি এরকম ভ্যালু নিয়ে কাজ করা কঠিন, হ্যাঁ সেই জন্য রিয়েল ইঞ্জিনিয়ারিং টাস্কে কি করে দুইটা জিনিস করে, হ্যাঁ প্রথমে অনেক সময় আমরা এটাকে 22/7 ধরি। 22/7 কেন ধরি, তাহলে এই যে কাটাকাটি হয়ে যায় আর কি। আবার সেটাও যদি ঝামেলা হয় আমরা অনেক সময় পাইকে 3 ধরি, হ্যাঁ মানে 3 ধরা উচিত না কারণ পাইয়ের ভ্যালু 3 না, বাট 3 ধরি হিসাব সহজ করা, হ্যাঁ মানে এই আপনার ধরেন অনেকগুলো ভ্যালুর সাথে গুণ করতে হবে, এইটা তো গুণ করা যাবে না, পুরো জিনিসটা একটা ফ্র্যাকশন চলে আসবে। বুঝতে পারছেন, রাস্তার দৈর্ঘ্য কি, রাস্তার লেন্থ কি কখনো ফ্র্যাকশন হয় না। তো আপনি ধরেন পাই দিয়ে গুণ করলে করতেছেন, আমার রাস্তার দৈর্ঘ্য হচ্ছে 3.010503 কিলোমিটার, এটা কি কোনো আনসার দিল না। এই জন্য আমরা কাজ সহজ করার জন্য কি করি 3 দিই, এরকম, হ্যাঁ এরকম আমরা এখানে আসলে এই জিনিসটা ম্যাথমেটিক্যাল সাউন্ডটা আমরা পাবো। ঠিক আছে, সো আমাদের অ্যাক্টিভেশন নেওয়ার কোনো কথা নাই। আমরা চাইলে এখন গ্রাফগুলো দেখতে পারি, হ্যাঁ দেখেন গ্রাফগুলো দেখুন, বাম পাশেটা হচ্ছে সিগমা, হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল সিগমার ফাংশন, উপরেরটা আর নিচেরটা হচ্ছে সিগমার ডেরিভেটিভ। দেখেন সিগমা 0 আর 1 এর মধ্যে লিমিটেড, হ্যাঁ বাম পাশের উপরেরটা খেয়াল করেন সিগমা 0 আর 1 এর মধ্যে লিমিটেড, আমরা আগে দিন বলছিলাম। ঠিক 0 এর জন্য ভ্যালু কত আছে 0.5, যত নেগেটিভে যাবে ভ্যালু হবে 0 এর কাছাকাছি, যত পজিটিভে যাবে ভ্যালু হবে 1 এর কাছাকাছি। আর নিচেরটা হচ্ছে সিগমা এর ডিফারেন্সিয়েশন, সিগমা এর ডিফারেন্সিয়েশন কিসের মধ্যে লিমিটেড 0 থেকে 0.25 এর মধ্যে, এটা আপনাদের জানা লাগবে না, আমি আপনাদের বললাম। আর ডান পাশে হচ্ছে ভ্যালু, উপরেরটা হচ্ছে ভ্যালু ফাংশন আর নিচেরটা হচ্ছে ভ্যালু ডেরিভেটিভ। এই যে খেয়াল করেন ঠিক 0 পয়েন্টে গিয়ে ভ্যালুর আসলে কোনো ডিফারেন্সিয়েশন নাই, দেখেন এটা একটা লম্বা স্ট্রেট লাইন হয়ে গেছে, এখানে আমরা কত ধরি 0.5। আচ্ছা ঠিক আছে, তো আসলে এটা যদি আপনাদের সিলেবাসে নাই আমি তাও বলি, হ্যাঁ আসলে আরেকটা জিনিস আছে, হ্যাঁ তো ভ্যালুর সমস্যাটা কোথায়, ওই যে চোখা হয় তাই না। তো আমরা আসলে আরেকটা ফাংশন আছে, হ্যাঁ এটা আসলে অত বেশি পপুলার না, বাট ফাংশনটা আছে, সেটা হচ্ছে দেখেন ফাংশনটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, দেখেন ভ্যালু কিরকম, ভ্যালু এরকম না, ফাংশনটা হচ্ছে আপনার দেখেন তো কি হলো, এটা একদম রেলুর মধ্যে তাই না। দেখেন এই পার্টটা দেখেন, এটা হচ্ছে 0, 0 আগে দেখেন রেলুর মতো, 0 পরে দেখেন রেলুর মতো, এই 0 আশেপাশে দেখেন এটা রেলুর মতো না, 0 আশেপাশে রেলু একটা চোখা পয়েন্ট হয়ে যায়। এই ফাংশনটা দেখেন এটা একটা চোখা হয়, হ্যাঁ এই ফাংশনটার নাম হচ্ছে, আমি নামটা লিখি, এটা আপনাদের লাগবে না, আমি আপনাদের জানাই রাখতেছি যাতে পরে কাজে লাগলে রাখতে পারি, সফট ক্লাস। এই ফাংশনটার নাম কি সফট ক্লাস, এটা একদম রেলুর মতো কাজ করে, শুধু 0 তে গিয়ে সেটা রেলুর মতো কাজ করে না। বলেন তো এখানে আমাদের সুবিধা কি হলো, এইটা এখন ডিফারেন্সিয়েট, হ্যাঁ কারণ রেলুতে সমস্যাটা কোথায় ছিল 0 তে ছিল, 0 থেকে ডিফারেন্সিয়েট হচ্ছিল, বাট সফট প্লাস পুরো রেঞ্জের মধ্যে ডিফারেন্সিয়েট, হ্যাঁ সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি স্ট্রং। বাট স্টিল আসলে আপনারা সফট প্লাস ইউজ করলে খুব একটা বেনিফিট হয় না, কারণ আমি যেটা বললাম এটা বড় কোনো সমস্যা না, এর জন্য আসলে আমরা রেলু ইউজ করি। বাট যদি কোনো জায়গায় আপনার খুবই স্ট্রং থিওরিটিক্যালি স্ট্রং কেস ইউজ করা লাগে তখন আমরা রেলু ইউজ না করে সফট প্লাস। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে যাই, হ্যাঁ ঠিক আছে অ্যাক্টিভেশন নিয়ে কথা বলা শেষ। তো এখন আমরা আসলে নিউরাল নেটওয়ার্ক পড়ার জন্য রেডি, এখন আমরা নিউরাল নেটওয়ার্ক
ফর্মুলা কি, ধরেন আমাদের একটা ইনপুট আছে x, সেটা প্রথমে কি হবে, একটা সামারের ভিতরে ঢুকবে, ধরেন এটা হচ্ছে w নট, w নট তো হবে না, এটা কত হবে w, আর একটা একটা এই জিনিসটা একটা নাম আছে, হ্যাঁ, এটাকে আমরা নিউরাল নেটওয়ার্ককে বলি বায়াস, এই জন্য এখানে বি লেখা ছিল, হ্যাঁ, এই যে w নট যে কনস্ট্যান্ট, সেটাকে আমরা নিউরাল নেটওয়ার্ককে বলি বায়াস, এই জন্য বি লেখা ছিল, বি ফর বায়াস। আচ্ছা ঠিক আছে, এখানে আউটপুটটা কত, এখানে আমরা যে জেড পাইলাম, তারপরে সেই জিনিসটা কি করে সিগমারের ভেতর দিয়ে পাস হয়। এখন কি আসলে সিগমারের ভেতর দিয়ে পাস করার দরকার আছে? এখন আমরা দুইটা ফাংশন লিখছি, ধরেন আমরা এখানে সিগমার না লিখে আমি এখানে রেলু লিখলাম, হ্যাঁ, কোনো সমস্যা নেই, একই কথা, রেলু লিখলাম, তো রেলুর ভেতর দিয়ে পাস হবে, পাস হওয়ার পরে এই জিনিসটাকে আমরা কি বলি, এ। আচ্ছা এবার ধরেন আমি আপনাদেরকে ভ্যালু দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আমি আপনাদেরকে বললাম, আচ্ছা এখানে ভ্যালু না, আমরা পরে একটা বড় ফাংশনের জন্য ভ্যালু বের করব। তো এই যে আপনার এই a এর ভ্যালুটা খুঁজে বের করা, a এর ভ্যালুটা খুঁজে বের করা, তারপর আমরা সেটাকে কি করব, তারপর আমরা সেটাকে একটা ভ্যালুর সাথে কম্পেয়ার করব, এইটাকে বলে ফরওয়ার্ড প্রপাগেশন। মানে এই যে ভ্যালু খুঁজে বের করা, এটাকে বলে ফরওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে। আচ্ছা বলেন তো, আমার এবার মনে করে দেখেন, আমরা এতদিন যা করে আসছি, আসলে কি আমাদের কাজ এই ভ্যালু খুঁজে বের করা? এটা তো একটা কাজ, বাকি কাজটা কি? আপডেট করা। কারণ প্রথম ভ্যালুটি আসলে ঠিক হবে, মানে এটাই তো আমরা ডিপ লার্নিং এ পড়তেছি, লার্নিং, এটা তো লার্নিং না, এখানে আপনি একটা ভ্যালু পাইলেন, তারপরে কাজ কি, এইটাকে আমরা একজন আরেকজনের সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে তারপরে এই যে ওয়েট, এই ওয়েটগুলোকে আমরা আপডেট করব। তখন কি করতে হবে, এই যে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে করে আসতে হবে, তাই না? এই সেকেন্ড পার্টটা, তার মানে তখন আমাদের উল্টা কাজ করতে হবে, আমাদের এই দিক থেকে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে করে আসতে হবে। এই সেকেন্ড পার্টটাকে বলে ব্যাক প্রপাগেশন। এই কথাটা আপনারা এরপরে যতদিন নিউরাল নেটওয়ার্ক করবেন, প্রত্যেকবার আপনাদের এই কথাটা বলতে হবে, একটা নিউরাল নেটওয়ার্কে সবসময় দুইটা জিনিস থাকে, ফরওয়ার্ড প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশন কি? ইনপুট থেকে আউটপুট বের করা, আউটপুট বের করাটাকে আমরা কি বলি, ফরওয়ার্ড প্রপাগেশন। আর তারপরে গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করে করে w0 আর w1 কে আপডেট করা, সেটাকে আমরা কি বলি,